গোধূলি লগ্নে গলির সামনে ফারাবির মুখে সজোরে চর বসিয়ে দেয় মেহুল। ছেলেটার সাহস হয় কি করে তার মতন বিবাহিত নারীকে প্রেম নিবেদন করার? বলা নেই কওয়া নেই, আকস্মিকভাবেই ছেলেটা তার পথ আটকেছে। শুধু তাই নয়, কি সাহস তার! সে কিনা বলে, মেহুল, আমি তোমাকে ভালোবাসি। মেহুল রাগে কাঁপছে। সে ক্ষিপ্র দৃষ্টি তাক করে আছে ফারাবির দিকে। অদৃশ্য লহমান শিখা বের হচ্ছে তার দৃষ্টি থেকে, যেন ছেলেটিকে দৃষ্টি দিয়েই পুড়িয়ে দেবে মেহুল। তীব্র রোষের সাথে বলে ওঠে, তোমার স্পর্ধা দেখে আমি অবাক হচ্ছি। সাহস হয় কি করে আমাকে আজে বাজে প্রস্তাব দেওয়ার? স্পর্ধা তো অন্যায় করতে লাগে মেহুল। আমি তো অন্যায় করিনি, আমি কেবল আপনাকে ভালোবেসেছি, তাও নিষ্পাপ নিষ্কলুষিত ভালোবাসা। এতে কোনো অন্যায় নেই নিশ্চয়ই। ছেলেটির নির্লিপ্ত কথা আরও ক্ষিপ্র করে তোলে মেহুলকে। নিষ্পাপ ভালোবাসা? একজন বিবাহিত নারীকে ভালোবাসা নিষ্পাপ হয় কি আদেও? অসম্ভব। মেহুল দ্বিগুণ ক্ষিপ্র স্বরে বলে ওঠে, কোনটাকে নিষ্পাপ ভালোবাসা বলে ফারাবি? একজন বিবাহিত নারীকে ভালোবাসাটা নিষ্পাপ, নিষ্কলুষিত? মেহুলের প্রশ্নে কিছুক্ষণ মাথা চুলকায় ফারাবি, তারপর নির্বিকার চিত্তে বলে, আমার ভালোবাসা নিষ্পাপ। তার যুক্তি হলো, পূর্বে যখন রাজীব ভাই বেঁচে ছিলেন আমি কখনোই আপনাকে এমন নজরে দেখিনি। রাজীব ভাই মারা গেছেন 3 বছর হয়ে গিয়েছে, অথচ আপনাকে আমি এই 6 মাস যাবৎ ভালোবাসতে শুরু করেছি। তাই আমার ভালোবাসাকে অসম্মান করবেন না দয়া করে। ফারাবির কণ্ঠের দৃঢ়তা অবাক করল মেহুলকে। ছেলেটা কতটা আত্মবিশ্বাস নিয়ে কথা বলছে, যেন দোষটা মেহুলের। মেহুল ভুরু কুঞ্চিত করে মুখ খিঁচিয়ে মনোযোগ দিয়ে কিছুক্ষণ ফারাবির দিকে চাইল। একই গলিতে থাকার দরুন ফারাবিকে সে ভালো করেই চেনে। রাজীব অর্থাৎ তার স্বামীর গলির আড্ডা মহলের একজন ফারাবি। রাজীবের সাথে তার সম্পর্কটাও ছিল খুব মিহি। রাজীবের মৃত্যুর পর ছেলেটা তাদের পরিবারকে নানানভাবে সাহায্য করেছে। রাজীবের পরিবারে আয়ের উৎস কেবল রাজীবই ছিল। তার অকাল মৃত্যুতে পরিবারটি একেবারে তাল হারিয়ে ফেলে। বৃদ্ধ শ্বশুরের পেনশনের টাকায় সংসার এবং ননদ রিমির পড়াশোনা যেন হিমশিম খেয়ে যাচ্ছিল। তখন মেহুল ফারাবির কাছে সাহায্য চেয়েছিল, যেন একটা ছোটোখাটো চাকরির ব্যবস্থা করে দিতে পারে। বিএ পাশ বিধায় একটা এনজিওতে চাকরির ব্যবস্থা ফারাবি করে দেয়। ফারাবির প্রতি চিরকাল কৃতজ্ঞ থাকবে মেহুল। কিন্তু তার এই অন্যায় অযৌক্তিক আবদারখানা কোনো সময়ই মেনে নেবে না। মেহুল রুদ্ধশ্বাস ফেলে পাশ কাটিয়ে চলে যেতে নিলে ফারাবি শান্ত গলায় বলে, উত্তরখানা বাকি রয়ে গেল কিন্তু মেহুল। সমস্যা নেই, আমি অপেক্ষা করব। মেহুল উত্তর দিল না। ক্রোধিত চিত্তে হনহন করে গলির পানে হাঁটা শুরু করলো। ফারাবি ব্যথিত নয়নে মেহুলের দিকে চেয়ে রইল। তার ভালোবাসা প্রশ্নবিদ্ধ হচ্ছে প্রতিনিয়ত। সে জানে এই ভালোবাসা সে দূর আকাশের রূপালী চাঁদটির ন্যায়, যাকে দূর থেকে দেখা যায় ঠিকই, মুগ্ধ নয়নে তাকে নিয়ে হাজারো রং তুলির আঁকিবুক রেখা টানা যায়, কিন্তু সেই চাঁদকে ছোঁয়া যায় না। আলিঙ্গন তো দূরে থাকুক। মেহুলের প্রতি তার ভালোবাসাটা নোংরা নয়। ভালোবাসা তো নোংরা হয় না, সেটা নিষ্কলুষিত, দাগহীন, স্বচ্ছ। হ্যাঁ, মেহুল বিবাহিত। সে তার বন্ধু সুলভ পাড়ার ভাইয়ের বিধবা স্ত্রী। কিন্তু ভালোবাসায় তো কোনো জোর নেই, নেই কোনো জবরদস্তি। প্রেম এমনই এক অনুভূতি যা ক্রোড় কঠিন হৃদয়কেও মোমের ন্যায় গলিয়ে দিতে পারে। মেহুলকে ঠিক কবে থেকে ভালো লাগা শুরু হয়েছে জানে না ফারাবি, তবে এতটুকু জানে মেয়েটার স্বচ্ছ চোখ জোড়ায় নিজের প্রতিবিম্ব দেখতে তার খুব ভালো লাগে। ইচ্ছে হয় সেই চোখ জোড়া কেবল তাকে দেখবে, শুধু তাকেই চাইবে। ফারাবি আকাশের পানে চেয়ে দীর্ঘশ্বাস ফেলল। নীল আকাশটা কমলা রঙের নিজেকে রাঙিয়েছে। একটু পরই তীব্র অন্ধকারে তার নিকষ কৃষ্ণ হয়ে উঠবে। হাজারো তারা জোনাকির ন্যায় জলজল করে উঠবে তখন। থালার ন্যায় রূপালী চাঁদটা উন্মোচিত হবে গগনে। প্রতিনিয়ত আকাশ বদলায়, প্রকৃতি বদলায়, তবে মানুষ বদলাতে কি দোষ? ফারাবি জানে মেহুল একা। ফারাবি জানে মেহুলেরও কষ্ট হয়। কতই বা বয়স মেয়েটির, 25 বা 26 বছর।
একাকিত্ব তাকেও গ্রাস করে প্রতিনিয়ত। নিঝুম নির্ঘুম রাতে সে যখন ছাদের রেলিং ঘেঁষে বাতাসে চুল ছাড়িয়ে দাঁড়িয়ে থাকে, হয়তো তারও ইচ্ছে হয় কেউ তাকে নিজের উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ করুক, কেউ তার চুলে হাত বোলাক, কেউ একটু জিজ্ঞেস করুক, তুমি ভালো আছে তো কাজুল্লতা? মেহুলের ক্লান্ত পা জোড়ার সিঁড়ি বেয়ে উঠতে কষ্ট হচ্ছে। হাতে থাকা পলিথিনের ব্যাগটার ভারে বাম হাতটা ব্যথা করছে ঈষৎ, আর ডান হাতটা জ্বলছে। ফারাবিকে হয়তো একটু জোরেই আঘাত করেছিল সে। মেহুলে হাতটা অবলোকন করে, লাল হয়ে গিয়েছে অনেকটা। আচ্ছা, ছেলেটি এত নির্বিকার কিভাবে ছিল? তার কি একটুও ব্যথা লাগেনি? একটুও কি বিচলিত হয়নি হৃদয়? ফারাবির কথা ভাবতেই নিজেকে জোরে বকে দিল মেহুল। অসম্ভব, সে কখনোই একটা বেয়াদব ছেলের কথা চিন্তা করবে না। যে ছেলে তার বন্ধু স্ত্রীকে নির্লজ্জের মতন বলে ভালোবাসে, তার প্রতি আবার কিসের দরদ? মেহুল মাথা ঝাঁকিয়ে কলিং বেল বাজালো। দরজা খুলল রিমি। রিমির মুখে অসন্তোষের ছাপ, তিক্ততা মুখ চুইয়ে পড়ছে যেন। মেহুল যেদিকে লক্ষ্য না করেই ভিতরে চলে যায়। বাজারের পলিথিনটি খাবার টেবিলে রেখে চেয়ারে আয়েশ করে বসে সে। রিমির সুচালো দৃষ্টি এখনো মেহুলকেই দেখে যাচ্ছে। মেহুল প্রাণীর গ্লাসটা হাতে নিতে নিতে বলল, কিছু বলবে রিমি? ভাবি, তুমি যা করছো তা বাবা মা জানলে তাদের মুখ দেখাতে পারবে তো? মেহুল পানিটুকু খেতে গিয়েও খেলো না। ভুরু কুচকে তাকালো রিমির দিকে, অবাক স্বরে বলল, আমি কি করেছি? ভাইয়া নেই বলে ভুলে যেও না যে তুমি একজন বিবাহিতা। ফারাবি ভাইয়ের সাথে তোমার মেলামেশাটা বেশ চোখে লাগছে। ভুলে যেও না আমাদের গলিটা কিন্তু খুব ছোট। রিমি এত কথা বলেই ভেতরে চলে গেল। মেহুলের বুঝতে বাকি রইল না ঘটনা কি। রিমি তাকে এবং ফারাবিকে একসাথে দেখেছে, তাই তাকে সতর্ক করে গেল। মেহুল সেখানেই বসে থাকে। ক্লান্ত শরীরটা যেন অনড় হয়ে রয়েছে, ভালো লাগছে না কিছুই। কি দরকার ছিল ফারাবির আজ এমন কিছু করার? সব তো ঠিকই ছিল, মেহুল তো ভালোই ছিল, বেঁচে ছিল। 3 দিন পর জামান সাহেব অর্থাৎ মেহুলের শ্বশুর বিকেলে হাঁটাহাঁটি শেষ করে বাড়ি ফিরলেন খুশি মনে। তার মুখটি দেখে তার স্ত্রী মুনমুন বেগম আপ্লুত কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি গো, এতটা খুশির কারণ কি? খুশির খবর আছে গিন্নি, বসো বলছি। মুনমুন বেগম পাশে বসলেন। জামান সাহেব গদগদ কণ্ঠে বললেন, আজ করিম ভাইয়ের সাথে দেখা হলো জানো তো। কথায় কথায় ফারাবির কথা তুললেন। ছেলেটা বেশ ভালো চাকরি করছে, ভালো মাইনেও পায়। আমাদের রিমিও তো কম বড় হয়নি, তাই উনি ফারাবির জন্য রিমির কথা বলছিল। আমি ওনাদের আগামীকাল বিকেলে আসতে বলেছি। বাহ, এ তো খুব ভালো কথা। রাজীব যাওয়ার পর ছেলেটা আমাদের খুব সাহায্য করেছে। ভালোই হলো, একটা ভালো ছেলের সাথে রিমির বিয়ে হলে আমরা নিশ্চিন্ত হতে পারি। ছেলেটা তো হুট করেই চলে গেল, এখন মেয়েটা খুশি থাকলেই হয়। মুনমুন বেগমের আক্ষেপের কণ্ঠ জামান সাহেবকেও আবেগপ্রবণ করে তুলল। ছেলেটা সত্যি অকালেই তাদের ছেড়ে চলে গিয়েছে। কি সাধ করে বৌমা ঘরে তুলেছিল, অথচ হুট করেই হৃদরোগে আক্রান্ত হলো ছেলেটা। চিকিৎসা করারও সুযোগ দিল না সে। তাদের কথাগুলো মেহুলের কান অবধি ঠিক পৌঁছালো। খুশির সংবাদ বটেই, কিন্তু কেন যেন অস্বস্তিতে হৃদয় ভরে উঠল। কারণটা সত্যিই জানা নেই। পরদিন বিকেলের দিকে ফারাবি এবং তার পিতা মাতা মেহুলের বাড়ি এলো। জামান সাহেব এবং মুনমুন বেগমের আপ্যায়নের কমতি রইল না। করিম সাহেব অর্থাৎ ফারাবির বাবা উৎফুল্ল স্বরে বললেন, ভাই, এত আয়োজনের কি দরকার ছিল? আর আমাদের মেয়েটা কোথায়? রিনিমাকে ডাকুন। মুনমুন বেগম হাসি মুখে বললেন, মেহুল নিয়ে আসছে ভাই, আপনারা সিঙ্গারা নিন। ফারাবি শক্ত হয়ে বসে আছে, তার মুখশ্রীতে কোনো ভাবলেশ মাত্র নেই। 1000 বার মানা করবার পরও আজ জোর করে তাকে এখানে নিয়ে আসা হয়েছে। মা মাথার কসম না দিলে সে কখনোই আসতো না। এর মাঝেই মেহুল রিমিকে দিয়ে ঘরে প্রবেশ করে। হালকা বাদামি সালোয়ার কামিজে চমৎকার লাগছে মেহুলকে। মাথায় ঘোমটা দিয়ে রয়েছে সে, কোনো সাজগোজের বালাই নেই। শ্যাম মুখখানায় মলিনতা এঁটে রয়েছে। ফারামি মুগ্ধ নয়নে মেহুলকে দেখছে, তার হৃদয়টা বিচলিত হয়ে আছে। মেহুলের একটি বারও খারাপ লাগছে না। সে তো জানে ফারাবি রিমি নয়, তাকে ভালোবাসে। কথাগুলো ভাবতেই হৃদয়ের যন্ত্রণাটা তীক্ষ্ণ রূপ নিল। ফারাবি চোখ নামিয়ে নিল, হাত মুষ্টিবদ্ধ করে বসে রইল। এদিকে বিয়ের কথা এগোতে লাগলো।
ফারাবির মা শেফালি বেগম রিমির পাশে গিয়ে বসলেন। তার কপালে চুমু এঁকে বলেন, মেয়ে আমাদের বরাবরই পছন্দ। আমি তো আজই রিমিকে আংটি পরাতে চাই ভাই, কি মত আপনার? জামান সাহেবের মুখে প্রসন্নতার হাসি। এদিকে ফারাবি আর চোখে চাইল মেহুলের পালে। মেয়েটির মুখে বিস্তৃত হাসিটি দেখে তার রাগ হলো। নিজেকে কিছুতেই আটকে রাখতে পারল না সে। শান্ত কণ্ঠে বলে উঠল, আমার কিছু কথা ছিল মা। করিম সাহেবের মুখশ্রী লজ্জা এবং অপমানে লাল হয়ে গিয়েছে নিজের ছেলের কথা শুনে। ফারাবি কাউকে পরোয়া না করেই সবার সামনেই বলে উঠল, আমি এই বিয়ে করতে পারবো না। বিয়েটা যখন আমাকেই করতে হবে, তাহলে নিশ্চয়ই আমার মতামতের একটা গুরুত্ব থাকা উচিত, তাই নয় কি? আর এই বিয়েতে আমার কোনো মত নেই। এই বিয়ে হলে না আমি সুখী হব, না রিমি। আমাকে ক্ষমা করবেন আঙ্কেল। ছোট্টবেলা থেকে আপনাদের সামনেই বড় হয়েছি। আপনাদের অপমান করার কোনো ইচ্ছে আমার নেই, কিন্তু রিমিকে আমি বিয়ে করতে পারবো না। ফারাবির শান্ত কণ্ঠের কথাটা উপস্থিত সবাইকে নাড়িয়ে দেয়। জামান সাহেব বিমূঢ় দৃষ্টিতে করিম সাহেবের মুখপানে তাকিয়ে রইলেন। মুনমুন বেগম ফারাবির এমন আচরণে বেশ অবাক হলেন। মেহুলের কৌতূহল দৃষ্টিতে ফারাবির মুখপানে তাকিয়ে রইল। করিম সাহেব তীব্র স্বরে বললেন, কি ফাজলামি হচ্ছে ফারাবি? ফাজলামি করতে যাব কেন বাবা? আমাকে দেখে কি তোমার মনে হচ্ছে এতটা গম্ভীর সময় আমি ফাজলামি করব? তোমার যদি এতই আপত্তি, তবে প্রথমেই বলতে পারতে। মাকে বলেছি, কিন্তু মা আমলে নেননি। আর পরে ভাবলাম এক ঢিলে দুই পাখি মারা হবে, তাই এখানে আসা। খোলসা করে বলবে কি? ফারাবি ফোঁস করে নিঃশ্বাস ফেলল। তারপর আর চোখে মেহুলের পানে চাইল। মেহুল ভীত দৃষ্টিতে চেয়ে রয়েছে তার দিকে। মেহুলের মুখশ্রীতে ভয়ের ছাপটা ঠিক আন্দাজ করে নিল ফারাবি। ফারাবি দীর্ঘশ্বাস ফেলে শান্ত কণ্ঠে বলল, আমি মেহুলকে ভালোবাসি, মাত্রাতিরিক্ত ভালোবাসি। আমি তাকে ব্যতীত কাউকে বিয়ে করতে পারবো না। তোমরা যদি বিশ্বের সুন্দরীও আমার সম্মুখে এনে দাও, তাকে আমার ভালো লাগবে না। কিন্তু সমস্যা হলো, মেহুল আমার প্রেম নিবেদনে নাকচ করে দিয়েছে। এখন আপনারাই বলেন, আমি যদি রিমিকে বিয়ে করি, সে বা আমি কি সুখী হব? কখনোই না। আমি রিমিকে মন থেকেই মেনে নিতে অক্ষম। তাহলে এই বিয়েটা তো মূল্যহীন। তাই এই বিয়েটা আমি করব না। রিমি আর চোখে মেহুলের দিকে চাইল। মেহুল নতমস্তকে দাঁড়িয়ে আছে। লজ্জায় মুখখানা লাল হয়ে গিয়েছে তার। মাটির ভেতরে ঢুকে গেলে হয়তো মুক্তি পেত এই লজ্জা থেকে। জামান সাহেব বিমূঢ় দৃষ্টিতে তাকিয়ে আছেন। মুনমুন বেগম চোখ মুখ খিঁচিয়ে বলে উঠলেন, তোমার মাথা ঠিক আছে তো ফারাবি? কোথায় কি কথা বলা উচিত তার বোধজ্ঞান কি হারালে নাকি? আমি অনুচিত কোনো কথা বলিনি আন্টি। আমি শুধু সত্যিটাই বললাম। আমি মেহুলকে ভালোবাসি। তার অতীত যেমনই হোক না কেন আমার আপত্তি নেই। সবার জীবনে এগিয়ে যাওয়ার অধিকার রয়েছে, সবার ভালোবাসার পাওয়ার অধিকার রয়েছে। তদ্রূপ মেহুলেরও অধিকার রয়েছে এই বেরং জীবনের ইতি টেনে নতুন করে সবকিছু শুরু করা। আমি তো অযৌক্তিক কোনো কথা বলিনি। যদি মেহুল রাজি থাকে, আমি মেহুলকে এক কাপড়ে বিয়ে করতে রাজি। করিম সাহেব নিজের ছেলের কণ্ঠের দৃঢ়তা দেখে অবাক হলেন। তার শরীর রাগে কাঁপছে। ছেলের স্পর্ধা দিন দিন আকাশ ছুঁয়ে যাচ্ছে। এমনটা চলতে থাকলে লোকের সামনে মুখ দেখাতে পারবেন না তারা। শেষমেশ কিনা একটা বিধবা মেয়েকে বিয়ে করবে তার ছেলে। মেয়ের কি অভাব? এই মেয়েই কেন? এর মাঝেই মুনমুন বেগম বলে উঠলেন, করিম ভাই, ছেলেকে দিয়ে এভাবে অপমানিত না করালেও পারতেন। এত বছরের সম্পর্কটা একদিনেই শেষ করে দিল আপনার ছেলে। আমাদের বাড়ির বউকে এভাবে লাঞ্ছিত করার কি মানে? মুনমুন বেগমের কথায় ফারাবি অবাক কণ্ঠে বলল, লাঞ্ছিত? আমি লাঞ্ছিত করেছি মেহুলকে? আমি হতবাক আন্টি। ভালোবাসা কি লাঞ্ছিত করা? করছো না? নয়তো কেন আমাদের বউয়ের নামে আজে বাজে কথা বলছো? সবাই তো ওকেই দোষ দেবে। আমি তো স্পষ্ট করেই বললাম আমি ওকে বিয়ে করতে রাজি। মেহুল আর দাঁড়িয়ে থাকতে পারল না, ছুটে অন্দরে চলে গেল। ফারাবি মেহুলের যাওয়ার পানে চেয়ে রইল। আটকাতে চেয়েও পারল না। সেই অধিকার যে তার নেই। মেহুল ঘরের দরজা দিল। মাটিতে নতজানু হয়ে বসে চোখের পানি ছেড়ে দিল। কি দরকার ছিল ফারাবির এমনটা করার? ভালোই তো ছিল সে। বেরং জীবনটাকে তো বরণই করে নিয়েছে। তবে কেন ফারাবি সব এলোমেলো করেতে উদ্গ্রীব হয়ে রয়েছে? সে চায় না নতুন করে কিছু। করিম সাহেব উঠে দাঁড়ালেন। নিজের স্ত্রীকে কড়া স্বরে বললেন, শেফালি, চলো। এখানে বসে অপমানিত হওয়ার ইচ্ছে নেই আমার। ফারাবি আর বসে রইল না।
তীব্র যন্ত্রণায় বুক জ্বালা করছে তার। কেন যেন নিজেকে অপরাধী মনে হচ্ছে তার। সে কি সত্যিই মরীচিকার পিছনে ছুটছে? বাসায় প্রবেশ করতেই হুংকার ছাড়লেন করিম সাহেব। তোমার কি আক্কেল জ্ঞান নেই ফারাবি? এত মেয়ে থাকতে শেষ পর্যন্ত একটা বিধবা মেয়েকে তোমার মনে ধরলো? একবার চিন্তা করে দেখেছো আমাদের মান সম্মানের কথাটা? জামান ভাইয়ের সামনে আমার মুখ দেখানোর উপায় রাখোনি তুমি। আমার সাথে বিয়ে করে যদি রিমি সুখী না হতো, তখন মুখ দেখাতে পারতেন তো? ফারাবির প্রশ্নের উত্তর দিতে পারলেন না করিম সাহেব। তার চোয়াল শক্ত হয়ে গেল। করিম সাহেবের ক্ষুব্ধ নজর ফারাবিকে বারংবার প্রশ্নবিদ্ধ করতে লাগলো। ফারাবি সেই নজরকে উপেক্ষা করে বলল, একটা কথা স্পষ্ট জানিয়ে দিতে চাই বাবা, বিয়ে করলে মেহুলকেই করব। এ ব্যতীত আমি কোনো মেয়েকে নিজের দুনিয়াতে প্রবেশ করাবো না। কথাটা বলেই হনহন করে নিজের ঘরে চলে গেল ফারাবি। করিম সাহেব শেফালি বেগমকে বললেন, দেখলে ছেলের স্পর্ধা? ও কিন্তু ভুল কিছু বলেনি। নিজ স্ত্রীর নির্লিপ্ত কথায় আরও চটে গেলেন করিম সাহেব। হিনহিনের স্বরে বললেন, তুমি ওর এমন কাজে সায় দিচ্ছ? অন্যায় তো করেনি সে। আর মেহুল মেয়েটিকে আমার মন্দ লাগে না। রাজীব মারা যাওয়ার পর থেকে মেয়েটা এক হাতে সংসারটাকে চালাচ্ছে। এমন মেয়ে আমার বাড়ির বউ হয়ে এলে মন্দ হবে বলে মনে হচ্ছে না। করিম সাহেবের রাগ আসমান ছিল। নিচু স্বরে, যত্ত সব বলেই উনি নিজের রুমে চলে গেলেন। শেফালি বেগমের মুখে স্মিত হাসি। হাসির কারণটা সে ব্যতীত কেউ জানে না। অফিস থেকে বের হলো ফারাবি। নীল আকাশের কালো মেঘেরা দল বেঁধে জড়ো হয়েছে। যেন শীতের আগমন তাদের পছন্দ হয়নি। তারা হরতাল করবে, তাই সেই হরতালে পৃথিবীর বুকে নেমে আসবে অজস্র বাড়িধারা। ফারাবি সকালের ফকফকা আকাশ দেখে ছাতাটা আনেনি। আর ডিসেম্বরের মাঝ সপ্তাহে প্রকৃতির এমন মুখ গোমড়া ভাবটা আঁচ করেনি সে। তাই দ্রুত পায়ে এগিয়ে যেতে লাগলো বাস স্ট্যান্ডের কাছে। ভিজে গেলেই ঠান্ডা লাগবে, তখন অবস্থা ব্যাপক খারাপ হবে। হঠাৎ গতি মন্থর হয়ে গেল তার। সামনে থাকা নারীটিকে দেখে বিস্ময়ে আত্মহারা হলো ফারাবি। মেহুল নিজে এসেছে তার সাথে দেখা করতে। মেহুলের সামনে নতমস্তকে দাঁড়িয়ে আছে ফারাবি। তার চোয়াল শক্ত হয়ে আছে। বুকের এক কোণায় প্রচণ্ড ব্যথা অনুভূত হচ্ছে। মেহুল তার সাথে দেখা করতে এসেছে। ব্যাপারখানা প্রথমে তাকে আনন্দ দিলেও সেই আনন্দ মুহূর্তেই মিশে গেছে যখন জানতে পারে মেহুলের আসার উদ্দেশ্যটা। মেহুল ফারাবির জন্যই অপেক্ষারত ছিল। ফারাবি মেহুলকে দেখতে পেয়ে দ্রুত পায়ে এগিয়ে এলো তার কাছে। আকুল কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি এখানে? কাজ ছিল বুঝি? মেহুল শান্ত গলায় উত্তর দিল, আপনার সাথেই দেখা করতে এসেছি। মেহুলের উত্তরটা তপ্ত খরার এক পশলা বৃষ্টির ন্যায় ফারাবির হৃদয়ে আঙিনার শীতল পরশ বুলিয়ে দিয়ে গেল। উচ্ছ্বাসিত চত্তে বলল, আপনি সত্যিই আমার সাথে দেখা করতে এসেছেন? আপনার ধারণা নেই আমার কতটা আনন্দ হচ্ছে। চলুন আমরা কোথাও গিয়ে বসে কথা বলি। এখানে দাঁড়িয়ে থাকাটা ভালো দেখাচ্ছে না। আমি কোথাও যাব না। অহেতুক ব্যস্ত হওয়ার প্রয়োজন নেই। আপনার সাথে কিছু কথা আছে। কথাগুলো শান্ত মস্তিষ্কে শুনুন। ফারাবি এবার কিছুটা দমল। সকল উৎসাহের মুহূর্তেই যেন বাষ্পায়িত হয়ে গেল। তার ভুরু যুগল কুঞ্চিত হয়ে গেল। বিস্ময় ভরা কণ্ঠে বলল, বলুন। মেহুল ভনিতাবিহীন নির্লিপ্ত কণ্ঠে বলল, আমার পক্ষে আপনাকে ভালোবাসা সম্ভব নয় ফারাবি। ভালোবাসাটা জোর করে হয় না। আমি আপনার ভালোবাসাটাকে অপমান করছি না। তবে আপনার ভালোবাসাটা একপাক্ষিক। এই একপাক্ষিক ভালোবাসার ভার আমার পক্ষে মেনে নেওয়াটা সম্ভব নয়। আমি রাজীবের স্থানে আপনাকে বসাতে পারবো না। তাই পাগলামিটা এবার ছেড়ে দিন। আপনি বলেছিলেন আমি যদি চাই তবে আপনি আমাকে বিয়ে করতে রাজি, কিন্তু আমি চাই না। নিশ্চয়ই এই ভালোবাসার জোড়াজুড়িতে আমার মতের একটা দাম আছে, তাই নয় কি? তবে আপনি কি চান আমি রিমিকে বিয়ে করি? সেটা আপনার ব্যাপার, আমি তাতে কিছু বলবো না। আমার বলা না বলাতে কিছুই যায় আসে না। তবে আমাকে আপনি ভুলে যান। একটা কথা জানেন তো, জীবন সব কিছু এক মুঠোতে দেয় না। কিছু মুহূর্ত, কিছু সুখ মুঠো ছাড়া হবে, হতেই হবে। যাহা চাই তাহা সর্বদা কি পাই? বেলা শেষে জীবনের হিসাবে কিছু খোয়াবই, এটাই জীবনের নিতান্ত সত্যতা। অতি তিক্ত কিন্তু বাস্তবতা। মেহুল থামল। অজানা অনুভূতিগুলো গলায় এসে জমেছে। বিদ্রোহ করছে, কথাগুলো আটকে যাচ্ছে। স্বর কাঁপছে। তার কি তবে কষ্ট হচ্ছে? কেন হচ্ছে? সে তো ফারাবিকে ভালোবাসে না। তবে কেন তার এতটা কষ্ট হচ্ছে?
মেহুলের জানতে ইচ্ছে করছে না, শুধু এটুকু জানে সে এই ভালোবাসাকে সে গ্রহণ করতে পারবে না। এটাই চিরন্তন সত্যি। মেহুল ফারাবির অগোচরে নিজেকে সামলে নিল, শান্ত গলায় বলল, আশা করি আপনি বুঝেছেন। এরপর থেকে আমাকে বিরক্ত করবেন না, অন্যথা আমার রুদ্ররূপ দেখতে আপনি বাধ্য হবেন। মেহুলের কথাগুলো ফারাবির কর্ণকুহরে ঝংকার তুলছে। বুকের অতলে জল সমুদ্রের এক বিস্তার ঘূর্ণিঝড় বয়ে যাচ্ছে। নিবৃত্ত চিত্ত এক মুহূর্তেই প্রচণ্ড আঘাতে রক্তাক্ত হয়ে উঠল। এই রক্ত কেউ দেখতে পারে না, কিন্তু এই রক্তক্ষরণে তীব্র যন্ত্রণা রয়েছে যা ফারাবির শীতল আঁখিজোড়াকে ঝাপসা করে তুলল, আবেগ কণ্ঠকে ভারী করে তুলল। সে নতমস্তকেই দাঁড়িয়ে রইল, নিজের স্বচ্ছ জলগুলো ফেললো অতি সঙ্গোপনে। ছেলেদের নাকি কাঁদতে নেই? কে বলেছে? যত সব পচা মস্তিষ্কে জং ধরা চিন্তাধারা। তাদের হৃদয়টাও তো রক্ত মাংসের, সেটাও তো কষ্ট অনুভূত হয়। ফারাবি রুদ্ধশ্বাস ফেলে ভারী কম্পিত স্বরে বলল, চিন্তা করবেন না, আমি আর আপনাকে বিরক্ত করব না। তবে একটা কথা দিতে পারছি না, সেটা হলো আপনাকে ভুলে যাওয়া। আমি কখনোই আপনাকে ভুলতে পারবো না। আসলে কি বলুন তো, আমরা কেউই পারফেক্ট নই, জীবনে কেউ পারফেক্ট হয় না, এটা একটা মিথ। আমি আপনাকে ভালোবেসেছি কারণ আপনার সামনে আমার কখনোই পারফেক্ট হবার মেকি অভিনয়টা করতে হয়নি। আপনার সামনে আমি পুরোদস্তুর মতন আমি হয়ে থাকতে পেরেছি। পাড়ার দোকানের সামনে থেকে যখন আপনি আমার হাতে জ্বলন্ত সিগারেটটা দেখেও না দেখার ভান করতেন, এবং পরে একসময় দেখা হলে স্মিত হেসে বলতেন, সিগারেটটা না খেলেও তো পারেন ফারাবি ভাই, লাংস তো চলে যাবে। কথাটা স্বল্প কিন্তু ভালো লাগতো। আমাদের মুহূর্তগুলো ক্ষুদ্র, কিন্তু মনের দেওয়ালে সোনালি ফ্রেমের বাধা। আপনার জন্য সব ভুলে নিজেকে উজাড় করে দিতেও হয়তো আমি দুবার ভাববো না। অদূর ভবিষ্যতে আপনার সাথে নীল নাল সংসার করার এক মরীচিকা স্বপ্ন দেখেছিলাম, শুধুমাত্র কয়েক মুহূর্তের মোহের জন্য নয়। তাই আপনাকে ভালোবাসাটা ছাড়তে পারছি না, পারবো না। ক্ষমা করবেন, আপনাকে ভুলতে পারবো না। হয়তো সময়ের স্রোতে মনকে ভালো লাগাটাই বিশেষণ দিয়ে বুঝিয়ে দেব, কিন্তু মনের কোণে আপনি চিরকাল থাকবেন। আপনি এখন নিশ্চিন্তে বাড়ি যেতে পারেন। ফারাবি দাঁড়িয়ে রইল না, একটা রিক্সা ডেকে মেহুলকে উঠতে বলে। তারপর এলোমেলো পায়ে হাঁটতে লাগলো ব্যস্ত ফুটপাতে। আজ যেন আকাশটাও তার সাথে মন খারাপের প্রতিযোগিতায় নেমেছে। নীল আকাশের কোণায় সূর্যের রক্তিম বর্ণ জড়ো হতে লাগলো। ব্যস্ত শহরের দিবসটি আজ অন্ত গেল। মেহুল যন্ত্রচালিত রোবটের ন্যায় সেই রিকশায় উঠে যায়। তার হৃদয়টা ফাঁকা ফাঁকা লাগছে, মনে হচ্ছে কিছু একটা হারিয়ে গেছে, কিন্তু তার জানা নেই জিনিসটা কি। বাসায় পৌঁছালে শাশুড়ি মা প্রশ্ন ছোড়েন, আজ এতটা দেরি হলো যে, কোথায় গিয়েছিলে? মেহুল উত্তর দেয় না, শুধু নতমস্তকেই নিজের ঘরে চলে যায়। জামান সাহেব মেহুলের শুকনো মুখটা বেশ ভালো করেই অবলোকন করলেন। মেয়েটির গাল ভেজা সেটা বুঝতে বাকি রইল না। মেহুল নিজের ঘরে চলে গেল, গা এলিয়ে দিল বিছানায়। ফারাবির মুখখানা চোখের সামনে ভাসছে তার। মেহুল এতটা কঠিন না হলেও হয়তো পারত, কিন্তু সমাজের এক দল গোষ্ঠীর তার চরিত্রে আঙুল তুলতে সর্বদা যে প্রস্তুত, তার সেদিনের কথাটি আজও বেশ স্পষ্ট মনে আছে। সেদিন ফারাবির মা শেফালি বেগম তাকে বলেছিলেন, আজকালকের মেয়েরা কত চালু হয়, তার জলজ্যান্ত প্রমাণ তো তুমি। পুরুষদের কিভাবে বশে আনতে হয় তুমি ভালোই জানো। সেদিন লজ্জা এবং অপমানে মাটিতে মিশে যেতে ইচ্ছে করছিল মেহুলের। ফারাবির সাথে তার বন্ধুসুলভ মেলামেশাটাকে নোংরাভাবে সম্বোধন করেছিলেন শেফালি বেগম। সেদিন থেকেই মেহুল ফারাবিকে এড়িয়ে চলছিল। তার সপ্তাহ দুয়েকের মাঝেই ফারাবি তাকে প্রেম নিবেদন করে বসে। ফলে সেদিনের অপমানের বিভৎসতা স্মৃতিকে বিষাক্ত করে তোলে। ফলে ফারাবিকে আঘাত করতেও দুবার ভাবে না মেহুল। আজ পুনরায় সেই স্মৃতিগুলো ক্যামেরায় সেলুলোয়েডের রিলের মতন একের পর এক চোখের সামনে ভাসছিল। ভাগ্যের এমন অবাক পরীক্ষায় কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছে মেহুল। আজ সত্যিই নিজেকে পরাজিত মনে হচ্ছে। কে বলেছে প্রেম মানে সুখ? প্রেম মানে সুখ নয়, বরং বিষাদ, বিষাক্ত নীল বিষাদ। মেহুলের দিনগুলো স্বাভাবিক নিয়মেই কাটতে লাগলো।
অফিস, বাড়ি, শ্বশুরবাড়ির মানুষজনদের নিয়েই তার দিনগুলো নিজস্ব বৈচিত্র্যেই ব্যতীত হয়। মাঝে মাঝে মুনমুন বেগম এবং রিমি তার উপর নিজেদের বিরক্ত জাহির করেন। মেহুল উত্তরবিহীন তার মতো করে নিজেকে গোছাতে লাগলো, কিন্তু মনে লুকায়িত প্রকোষ্ঠে কেন যেন এক আগন্তুক বারে বারে কড়া নাড়ছিল। কর্ণকুহরে ফিসফিস করে বলছিল, তুমিহীনা আমি এবং আমিহীন তুমি বড্ড অসহায়। এক নিবিড় রাত, মেহুল ছাদের কার্নিশে উদাস নয়নে তারা গুনছিল। তারা গুনতে তার ভালো লাগে। নিজের প্রিয় মানুষগুলোকে তারার আড়ালে খুঁজতে ভালো লাগে তার। যেমন নিজের বাবা, রাজীবের সাথে তার সম্পর্কটা খুব নিবিড় ছিল। কোনো মনোমালিন্যর সম্পর্ক ছিল না। হয়তো নির্মম ভাগ্যের তার ঝুলিতে এই স্বল্প সুখটাই লেখা ছিল। তাই বিয়ের 2 বছরের মাঝেই এই অঘটনটা ঘটে। তাই এখন সিঁদুরে মেঘ দেখলেই ভয় করে। এই বুঝি ভাগ্য আবার পরিহাস করতে ব্যস্ত। এর মাঝেই জামান সাহেব উপস্থিত হয় সেখানে। গম্ভীর স্বরে বলে, মেহুল, তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা রয়েছে। মেহুল পিছনে ফিরে বিনয়ী স্বরে বলে, বলুন বাবা। তোমার কাছ থেকে এমন কিছু আমি কখনোই আশা করিনি। জামান সাহেবের কথায় বিমূঢ় দৃষ্টিতে তাকিয়ে আছে মেহুল। সে ভেবেছিল জামান সাহেব হয়তো তাকে কড়া কথা বলবে, কিন্তু আমি তো তোমাকে কখনোই রিমি কিংবা রাজীবের থেকে আলাদা ভাবিনি। কিন্তু আমার মনে হয় না তুমি আমাকে নিজের বাবার মতন ভাবো। কেন বাবা, আমি কি ভুল করেছি? ভুল নয়, অন্যায় করেছো। কোনো কারোর সাথে নয়, নিজের সাথে। তুমি অন্যায়টা নিজের সাথে করেছো এবং এখনো করে যাচ্ছ। যে চলে গেছে তাকে ফেরানো আমাদের পক্ষে সম্ভব না, কিন্তু আগামী ভবিষ্যৎকে আপন করার সুযোগ আছে তো আমাদের। জীবন কিন্তু খুব স্বার্থপর, সে সবাইকে দ্বিতীয় সুযোগ দেয় না। তোমায় হাসি মুখে সেই সুযোগ আলিঙ্গন করতে চাইছে, তুমি তাকে ফিরিয়ে দিও না মেহুল। কিন্তু বাবা, একটা কথা কি জানো তো, কোনো মানুষ একাকিত্বকে বরণ করতে পারে না। তোমার সম্পূর্ণ জীবনটাই পড়ে আছে মেহুল। আমি বলছি না একজন কারোর জীবন কাটাতে পুরুষের প্রয়োজনীয়তা অপরিসীম। আমি শুধু বলছি একজন মানুষের একজন নিবিড় বন্ধু থাকার প্রয়োজন হয়। আর সেই বন্ধুটি তুমি ফারাবির মাঝে ঠিক খুঁজে পাবে। ছেলেটা তোমাকে অনেক ভালোবাসে, সম্মান করে। কোনো বদ গুণ নেই তার, যথেষ্ট বুদ্ধিমান এবং সৎ ছেলে সে। তার চিন্তাধারাগুলো বেশ পরিণত। তোমার যে কোনো মতামতকেই সে সম্মান করে। এমন মানুষকে ফিরিয়ে দেওয়াটা বুদ্ধিমানের হবে না হয়তো। আরেকটি বার ভেবে দেখো। শুনেছি ছেলেটা নাকি এই সপ্তাহের শেষে চলে যাবে, ওর চাকরি হয়েছে। জামান সাহেবের কথাগুলো মন দিয়ে শুনছিল মেহুল। ফারাবির চলে যাওয়া শুনে তার মনের আকাশে কালো মেঘের সঞ্চার হয়। বুকের ভিতরটা শূন্যতায় ছেয়ে গেল, চোখটা জ্বালা করছে। এই বুঝি আকাশ পাতাল ভেঙে বর্ষণ নামবে আঁখি জোড়ায়। মেহুল নত মস্তকে দাঁড়িয়ে আছে, যেন তার চোখের লবণাক্ত ধারা জামান সাহেবের চোখে না পড়ে। জামান সাহেব মেহুলের মাথায় মমতার স্পর্শ বুলিয়ে দিলেন। বড় মমতা ভরা কণ্ঠে বলল, তুমি যদি রাজি থাকো তবে আমাকে জানিও। বাবা, ও বাড়ির কেউ আমাদের এই সম্পর্কটাকে মেনে নেবেন না। জড়ানো কণ্ঠে ধীর স্বরে মেহুল বলল। জামান সাহেব স্মিত হাসি আসলেন। তারপর বললেন, বিয়ে 2 পরিবারের হলেও সংসারটি কিন্তু 2 মানুষের হয়। তারা সুখী হলে আশেপাশের মানুষগুলো এমনিতেই সুখী থাকে। পারিপার্শ্বিক বাধা তো থাকে, অগ্নির ভিতর দিয়ে যায় বলেই সোনার রং চকচক করে। আর একটা কথা, যখন সব রং হারিয়ে যায় তখন ক্লান্ত পৃথিবী কালো রং বরণ করে নেয়। এই আশায় যখন নতুন সূর্য উঠবে তখন হাজারো রঙের মেলা নিজেকে বিলীন করবে সে। তাই এত ভেবো না, শান্ত চিত্তে ভাবো তুমি কি চাও। কথাটা বলেই জামান সাহেব প্রস্থান করলেন। মেহুল ছাদের কার্নিশ দাঁড়িয়ে রইল। শীতল বাতাস বইছে, উঠছে তার কালো ঢেউ খেলানো চুলগুলো। চোখ তার বিষাদ সিন্ধুর বাঁধ ভাঙল। চোখ বুজে আকাশ পানে মুখ করে দাঁড়িয়ে রইল। রাত নিস্তব্ধ, হাওয়া কথা বলছে তার কানে কানে। আর কত অন্যের জন্য বাঁচবে, নিজের জন্যও বাঁচো। ফারাবি তার ব্যাগ গুছাতে ব্যস্ত। শেফালি বেগম তার দরজার বাহিরে দাঁড়িয়ে আছে। ছেলের রাগ সম্পর্কে তার বেশ ভালো করেই ধারণা আছে। চরম শান্ত ছেলেটি যদি একবার রেগে যায় তবে তার রাগ দমানো বহু কষ্টের হয়। আর সেই রাগের ফলাফল আজ ছেলের একেবারের জন্য প্রস্থান। আজ মূলত মায়ের ওপর রাগ করেই ঘর ছাড়ছে ফারাবি। নিজের ছেলের চোখেই আজ নিচু মনের মানুষের খেতাব পেয়েছেন শেফালি বেগম।
মেহুলের সাথে সেদিন শেষবারের মতন কথা বলে বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে যায়। বাসায় ফিরলে ঘরের ছোট কাজের মেয়েটা দরজা খুলে দেয়। ফারাবির রুমটি শেফালি বেগমের রুম পেরিয়েই যেতে হয়। ফারাবি যখন নিজের রুমের দিকে এলোমেলো পায়ে যাচ্ছিল, তখন কানে আসে, তুমি চিন্তা করো না, মেহুলের ভূত তোমার ছেলের মাথায় বেশি দিন টিকবে না। আমি তো মেহুলকে চিনি, মেয়েটার আত্মসম্মানের বেশ বড়াই, তাই এসব নিয়ে চিন্তা করো না। মেহুলের হৃদয় বিদারক কথাগুলো তখনও ফারাবির মস্তিষ্কে ঘুরছিল। সেই সময়ের মায়ের এমন ধারা কথা শুনে বেশ অবাক হয় ফারাবি। অনুমতিবিহীন তার ঘরে প্রবেশ করে, প্রশ্ন ছুড়ে দেয় মায়ের দিকে, আত্মসম্মানের এমন কি ঘটেছে যে মেহুল তার রক্ষার্থে আমাকে প্রত্যাখ্যান করবে? ছেলের প্রশ্নে হকচকিত হন শেফালি বেগম। করিম সাহেব ছেলের ওপর বেশ চড়ে ওঠেন। একটা বাহিরের মেয়ের জন্য তুমি তোমার মাকে প্রশ্নবিদ্ধ করতে পারো না ফারাবি? আমি তো প্রশ্নবিদ্ধ করছি না, কৌতূহল জাহির করছি। তবে সত্যিই প্রশ্ন করতে ইচ্ছে হয়, আমার খুশির মর্ম কি আদেও আছে? মা, তুমি চিন্তা করো না, মেহুল একেবারে আমাকে শূন্য হাতে ফিরিয়ে দিয়েছে। তবে আফসোস, মেহুলের ভূত নামবে না, কারণ ভূতটা আমি মাথায় উঠিয়েছি। মেয়েটির তো দোষ নেই, লজ্জা করছে। আমার জন্য না জানি তাকে কি কি শুনতে হয়েছে। সেদিনের পর থেকে ফারাবির সিদ্ধান্ত নেয় এই বাড়িতে আর থাকবে না। এই শহরের প্রতি বড্ড অনীহা জন্মেছে তার। জোরপূর্বক ভালো থাকার অভিনয়টা সে করতে পারবে না। ব্যাগটা গুছিয়ে পিছনে ফিরতেই দেখে শেফালি বেগম অপরাধীর ন্যায় মাথা নত করে দাঁড়িয়ে আছে। ফারাবি তার কাছে যায়, মলিন হাসি এঁকে বলে, ভিতরে আসছো না যে? কেন চলে যাচ্ছিস? ভালো লাগে না এখানে থাকতে। দিন না হলেও সপ্তাহে তার দেখা মেলে যে, তখন অসহায় লাগে নিজেকে। আমি তোর বাবাকে বলছি জামান ভাইয়ের সাথে কথা বলতে। কথা লাগবে না মা, তুমি যে বলেছিলে মেয়েটির আত্মসম্মানের বড্ড বড়াই। ছেলের করুণ অসহায় মুখখানা শেফালি বেগমের সহ্য হচ্ছে না। উঁচু লম্বা ছেলেটাকে বড্ড রোগা লাগছে তার। না ঘুমের কোনো ঠিক আছে, না খাওয়ার ঠিকানা। নিজেকে ব্যস্ত রাখতেই ব্যস্ত সে। অহেতুক কাজে নিজেকে জড়িয়ে রাখে, যেন মেহুলের নিবিড় চিন্তাগুলোকে মনকে দুর্বল না করে দেয়। মেহুলের জন্য নিজের মায়ের সাথে সে খারাপ আচরণ করেনি, তবে তার উচ্ছ্বাসিত ছেলেটি যেন কোথায় হারিয়ে গিয়েছে, যা শেফালি বেগমকে ভিতর থেকে চুরমার করে দিচ্ছে। ফারাবির মায়ের মুখখানা আলতো করে ধরে বলে, তুমি মন খারাপ করো না মা, আমি ঠিক হয়ে যাব। আমার ভাগ্যে তো মেহুল নেই, তোমার এতে কোনো দোষ নেই। ফারাবির মলিন হাসিটা শেফালি বেগমকে আরও অপরাধ বোধে কুড়ে কুড়ে খায়। নিজের স্বার্থপরতা আজ ছেলেটাকে বিষাক্ত যন্ত্রণা দিচ্ছে। ফারাবি সব কিছু গুছিয়ে নেয়। তার ট্রেন 9টায়। এখন না বের হলে ট্রেন মিস হবে। ফারাবি নিজের ব্যাগটা কাঁধে নিয়ে নিল। শীতের সকালে ইজি বাইক পাওয়াটা বড্ড দুষ্কর। ফারাবি মাকে জড়িয়ে ধরে বেরিয়ে পড়ে। আগামী পরশু তার অ্যাপয়েন্টমেন্টের কাজ করতে হবে। সামনের সপ্তাহ থেকেই জয়নিং, তাই আজই রওনা দিচ্ছে ফারাবি। শহরে থাকার ব্যবস্থাটাও পাকাপাকি করতে হবে তাকে। সবার সাথে বিদায় নিয়ে ইজি বাইকে উঠে পড়ে ফারাবি। গন্তব্য ট্রেন স্টেশন। ইজি বাইক যখন মেহুলের বাড়ির সামনে থেকে যায়, তখন দীর্ঘশ্বাস বেরিয়ে আসে ফারাবি। হয়তো আর দেখা হবে না তাদের। ফারাবি ট্রেন স্টেশনে পৌঁছায় 9:15 পূর্বে। স্টেশনের ভিতর পৌঁছাতেই পা জোড়া আটকে যায় তার। নীল শাড়িতে এক রমণী দাঁড়িয়ে আছে ট্রেনের সামনে, যেন রমণীটির তার অপেক্ষাতেই ছিল। ফারাবি অবাক নয়নে তাকিয়ে থাকে মেয়েটির দিকে। রমণী এগিয়ে আসছে তার দিকে, মুচকি হেসে বলে, পালাচ্ছেন বুঝি? রমণী আর কেউ নয়, বরং মেহুল। মেহুলের শান্ত মিহি কণ্ঠের কথা শুনে কাঁধের ব্যাগটি পড়ে যায় ফারাবির। অবাক কণ্ঠে বলে, আপনি এখানে? পারলাম না নিজেকে আটকে রাখতে। বহুবার জিজ্ঞেস করলাম নিজেকে যে কি চাই আমার। উত্তরটা একটাই, একজন নিবিড় বন্ধু, যার সাথে নীল লাল সংসারটা ভালোই জমবে। আমাকে নেবেন আপনার সাথে? মেহুলের প্রশ্নে ফারাবির চোখ জোড়া চকচক করে ওঠে। পারিপার্শ্বিক পরোয়া না করেই জড়িয়ে ধরে মেহুলকে। মেহুলকে জামান সাহেবই নিয়ে এসেছে এখানে ট্রেন স্টেশন অবধি, কারণ মেহুল তাকে বেশ সাহস নিয়ে মনের কথাগুলো বলেছিল। আজ সে শ্বশুর নয়, একজন পিতারূপে তার কন্যাকে এখানে নিয়ে এসছে। ট্রেনের হুইসেল বেজে উঠছে। ফারাবি এবং মেহুলের সেদিকে হুঁশ নেই। তারা নিজেদের মাঝেই আবদ্ধ করেছে নিজেদেরকে। হঠাৎ মেহুল প্রশ্ন করলো, ট্রেন চলে যাচ্ছে, যাবেন না? ফারাবি মেহুলের হাতটা নিজের মুঠোয় নিল। স্মিত হেসে বলল, যাহা চাই
তাহা কি পায়? বেলা শেষে জীবনের হিসেবে কিছু খোয়াবেই, এটাই জীবনের নিতান্ত সত্যতা বলি হাঁটতে লাগলো ট্রেনের বিপরীতে। মেহুলও স্মিত হেসে হাঁটতে লাগলো তার সাথে সাথে। বেলা শেষে সত্যি কিছু খোয়ানো যায়, আবার জীবনের হিসেবে জমা হয় না পাওয়া অনেক কিছু। প্রিয় দর্শক, যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে আপনার মূল্যবান একটি কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামীকালের নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।